হ্যালো এন্ড ওয়েলকাম প্রত্যেককে মিলিয়ন ডলার কোয়েশ্চেনে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে, যেটা বর্তমানে সমস্ত মানুষের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই রাশিয়ার ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কিরকম ভ্যাকসিন বা সেটা কিভাবে মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে সেটা নিয়েই আজকে আমরা বলার চেষ্টা করব। এটা অবশ্যই এখনো পর্যন্ত প্রুফ ভ্যাকসিন নয়, তার কারণ আমরা এর কোনো কাগজপত্র এখনো দেখিনি। তা সত্ত্বেও ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যেগুলো নিউজ পেপারে বেরিয়েছে। সেই অনুযায়ী আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই ভ্যাকসিনটা কেমন হতে পারে। অবশ্যই আবারও বলছি, এটা কোনো প্রুভ নয়। যতক্ষণ না আমাদের কাছে কাগজ আসছে ততক্ষণ আমরা বলতে পারছি না যে এই ভ্যাকসিনটা আদৌ কাজ করবে কিনা। কিন্তু যেহেতু ভ্যাকসিনটা বলা হচ্ছে যে রাশিয়া অলরেডি ব্যবহার করবে, তারা নিজেদের দেশে ব্যবহার করে দেখবে, এরকম বলেছে, তাই আমরা এটা আপনাদের জানানোর জন্য একটা ডিটেইলসে বলার চেষ্টা করছি যে ভ্যাকসিনটা কেমন ভাবে অ্যাকচুয়ালি তারা বানিয়েছে। যেই মুহূর্তে এর কোনো রিপোর্ট প্রকাশিত হবে বিভিন্ন মেডিকেল জার্নালে, অবশ্যই মেডিকেল জার্নালে প্রকাশিত হলে তবেই সেটার গুরুত্ব পাবে। সেই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে নতুন কোনো অ্যাডভান্স কিছু আমরা দেখতে পাই সেটা আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আপাতত মূল যে পদ্ধতিতে এই টিকাটা করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা আজকেরই করব। তো চলুন সময় নষ্ট না করে বিষয়টায় আমরা চলে যাই। বিষয়টা হচ্ছে, আগে আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। আমরা একাধিক ভিডিওস বানিয়েছি, সেখানে ভ্যাকসিন অ্যাকচুয়ালি কি যদি না জেনে থাকেন তার জন্য, বা ভ্যাকসিন কত রকমের হতে পারে সেটা নিয়েও আমরা বিভিন্ন ভিডিও বানিয়েছি। ওপরে আই বাটনে আপনারা লিংক পেয়ে যাবেন, দয়া করে দেখে নিন, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপাতত আমি যদি একটুখানি বলি যে ভ্যাকসিন সাধারণত করোনা ভাইরাস বা যে ভাইরাসের বিরুদ্ধে আমরা অনাক্রম্যতা লাভ করতে চাইছি, আমরা যে ভাইরাসটাকে মারতে চাইছি, সেই ভাইরাসটারই একটু উইকেন্ড ফর্ম বা দুর্বল করে, কিংবা তাকে তাপ প্রয়োগে বা অন্যান্য কেমিক্যাল প্রয়োগ করে মেরে ফেলে তাকেই আমরা শরীরের মধ্যে ঢুকিয়ে দিই একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ দিয়ে। অর্থাৎ ধরুন 1 লক্ষ ভাইরাসকে আমি আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিলাম। অবশ্যই ভাইরাসগুলোকে আগে আমি কিছুটা পরিমাণে তাপে মেরে বা তাকে হালকা করে কিছু অংশ কেটে দিয়ে সেটাকে আমি ডিসইনফেক্টেড করে দিলাম, অর্থাৎ তার ইনফেকশন ছড়ানোর ক্ষমতাকে কমিয়ে দিলাম। তার ফলে শরীরে সেটাকে ঢুকে গেল এবং তার ফলে শরীরের মধ্যে সেই ভাইরাসটার বিরুদ্ধে স্পেসিফিক অনাক্রম্যতা বা নির্দিষ্ট অনাক্রম্যতা তৈরি হবে, নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এবং সেটা কি দিয়ে তৈরি হয়? কিছু অ্যান্টিবডি দিয়ে তৈরি হয়। আপনারা দিনে এই নামগুলো নিশ্চয়ই চিনে গিয়েছেন যে অ্যান্টিবডি জিনিসটা কি, যেটা আমাদেরকে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একেবারে পার্টিকুলারলি মেরে ফেলে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এখন যখন আপনি ন্যাচারালি ইনফেক্টেড হবেন পরবর্তীকালে, তখন কি হবে না, এই অ্যান্টিবডি কোষগুলো দ্রুত আমাদের শরীরে রিলিজ হবে এবং সেগুলো আমাদের ওই ভাইরাসগুলোকে মেরে ফেলবে তাদের বংশবিস্তার ঘটানোর পূর্বেই। তো বিশদ বিবরণের জন্য আপনারা অবশ্যই ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন ভিডিও, যেগুলো উপরের লিংক পেয়ে যাবেন, সেখানে দেখুন। এবারে আমরা এই ভ্যাকসিনটা সম্পর্কে একটু বলি। এখানে আমরা একটু অন্য ধরনের পদ্ধতি ব্যবহার করছি, যেটা ভ্লাদিমির পুতিন আমাদেরকে প্রেস বিবৃতিতে জানিয়েছে যে এটা একটা অ্যাডিনো ভাইরাস ভেক্টর ভ্যাকসিন। এর মানেটা কি? আমরা এতদিন ধরে জানতাম যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনে আমরা সেই জীবাণুটাকেই ব্যবহার করি ভ্যাকসিন তৈরি করতে, কিন্তু এখানে টেকনোলজিতে একটু অন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক একই রকমের ভ্যাকসিন তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেখানে অ্যাডিনো ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই অ্যাডিনো ভাইরাস অনেক রকমের হয়, এখন কি ধরনের অ্যাডিনো ভাইরাস ব্যবহার করছে রাশিয়া সেটা আমরা জানি না। এই কারণেই আমরা বারবার দাবি করছি যে এটাকে মেডিকেল জার্নালে প্রকাশ করুন, তাহলে আমরা পড়াশোনা করে এটা জানতে পারবো। যেমন আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল জার্নালে যেটা ল্যান্সেটে প্রকাশিত হয়েছে সেটা পড়েছি। এর রিপোর্ট শীঘ্রই আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। বাংলায় প্রথমবার ল্যান্সেটের রিভিউ, আমি খুব এক্সাইটেড রয়েছি এটা নিয়ে।
সেটা আপনারা অবশ্যই দেখবেন। যেমন আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে শিম্পাঞ্জির অ্যাডিনোভাইরাস। আমি আসছি বিষয়টাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলবো। তার আগে বলি যে করোনা ভাইরাস কিভাবে আমাদেরকে আক্রমণ করে এটা একটু জানতে হবে, তবে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। করোনা ভাইরাস এতদিনে আপনারা জেনে গেছেন যে উপরে এরকম অসংখ্য স্পাইক প্রোটিন রয়েছে। স্পাইক মানে হচ্ছে কাটা কাটা প্রোটিন রয়েছে, যেগুলো করোনা ভাইরাসের আমাদের শরীরে ঢুকতে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পালন করে। আমাদের দেহের কিছু কিছু কোষে বিশেষ এক ধরনের রিসেপ্টর রয়েছে যার নাম হচ্ছে ACE2 রিসেপ্টর। হ্যাঁ, এত নাম আপনাদের নাম মনে রাখলে চলবে। তো যাই হোক, এগুলো আমাদের ফুসফুসের কোষে বেশি পরিমাণে থাকে, সেই কারণে ফুসফুস করোনা ভাইরাসের দ্বারা বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ACE2 রিসেপ্টর করোনা ভাইরাসের বসার পক্ষে আদর্শ, অর্থাৎ করোনা ভাইরাস এই ACE2 রিসেপ্টরের উপর বসতে পারে। রিসেপ্টর মানে হচ্ছে আপনি একটা লোকের সঙ্গে দেখা করতে গিয়েছেন, যে আপনাকে রিসিভ করতে এসেছে, সেই রকম এক ধরনের প্রোটিন। এখানে কিন্তু সমস্ত কিছু কথাবার্তা হবে প্রোটিন নিয়ে, কারণ আমাদের দেহ তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। সুতরাং এখানে এই যে এস প্রোটিন বা স্পাইক প্রোটিন, এটা কিন্তু খেয়াল রাখুন। আমরা এখানে বারবার কথা বলবো স্পাইক প্রোটিন নিয়ে, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। স্পাইক প্রোটিন মানে ওই যে কাটা কাটা অংশগুলো, সেগুলো গিয়ে কি করছে, আমাদের শরীরের কোষে এক ধরনের বিশেষ রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরে গিয়ে বসছে। একদম এরকম রিসেপ্টরে গিয়ে বসতে পারছে ওই স্পাইক প্রোটিনটা। যেই মুহূর্তে বসে যাবে, সেই মুহূর্তে এর জেনেটিক পদার্থকে আমাদের শরীরের কোষের মধ্যে ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা এই সেম প্রসেসটা করছি, কিন্তু আমরা পুরো করোনা ভাইরাসটাকে ব্যবহার না করে করোনা ভাইরাসের একটা স্পেসিফিক জিন, যেটা এই স্পাইক প্রোটিন তৈরি করে। আমাদের শরীরে দেখুন বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে, কোনটা মাথার চুল, কোনটা নখ, কোনটা গায়ের চামড়া। এই যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন ধরনের জিন কন্ট্রোল করে থাকে এগুলো তৈরি করতে। সেই জিনের ভিতরে সেই কোডটা লেখা রয়েছে, ওই কোডটা পড়ে জিন সেই প্রোটিনগুলোকে তৈরি করে থ্রু আরএনএ এর মাধ্যমে। যাই হোক, আমাদেরকে একটু বোঝার জন্য, ভ্যাকসিনের কার্যনীতিটা বোঝানোর জন্য আপনাদেরকে এইটুখানি একটু হলেও বুঝতে হবে যে জিনের কথা মতো, জিনের মধ্যে যা লেখা রয়েছে প্রোটিনটা তৈরি হবে ঠিক সেই রকম। যদি জিনে লেখা থাকে যে বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করতে হবে, সেটা তাহলে নখ তৈরি করতে পারে। আবার অন্য আরেকটা জিনে, যেটা চুল তৈরি করার জিন, সেখানে ওই রকম প্রোটিন তৈরির কথা লেখা রয়েছে, সেটা চুল তৈরি করবে। আমি যদি সহজভাবে বলতে চাই, ঠিক সেরকম আমাদের এখানে করোনা ভাইরাসের দেহের বিভিন্ন অংশ, এই স্পাইক প্রোটিন একটা অংশ, সেই স্পাইক প্রোটিনটা তৈরি করার জন্য একটা বিশেষ জিন রয়েছে যেটা স্পাইক প্রোটিনটা তৈরি করে। আমরা সেই জিনটাকে খুঁজে বের করেছি, যদিও আমরা এখনো জানি না যে, যেটা জানি না নাম্বার 2, প্রথমে তো আমরা জানি না যে কোন অ্যাডিনো ভাইরাস ব্যবহার করছে রাশিয়া। জানি না নাম্বার 2 বা হচ্ছে যে কোন প্রোটিনের জিনটাকে আমরা অ্যাডিনো ভাইরাসের মধ্যে ঢোকাচ্ছি। কিন্তু আমরা এইটুখানি জানি যে এটা অ্যাডিনো ভাইরাস ভেক্টরের মাধ্যমে করা হচ্ছে, অর্থাৎ এটা একটা ভেক্টর বেসড ভ্যাকসিন। তো ঠিক আছে, না জানি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মূল মেকানিজমটা তো আমরা এখানে জানছি, আমরা যখন জানতে পারবো তখন আমরা বলবো। এখানে আমরা ধরে নিচ্ছি যে স্পাইক প্রোটিন কেই ব্যবহার করা হবে, কারণ স্পাইক প্রোটিনটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ প্রোটিন, সেটাকে নিয়েই বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা করছেন। তা আমি এখানটায় সুবিধাটা আমি বলছি যে করোনা ভাইরাসের একটা নির্দিষ্ট কোনো জিন, সেটাকে আমরা খুঁজে বের করেছি, সেটাই আমাদের শরীরের মধ্যে তৈরি হবে। কিন্তু আমরা করোনা ভাইরাসটাকে গোটা ঢোকাবো না, কিন্তু আমরা করোনা ভাইরাসের একটা চিহ্ন আমাদের শরীরের মধ্যে ঢোকাতে চাই। তাহলে এরকম যদি করতে চাই, আমাদের হাতে 2 নম্বরে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অন্য একটা ভাইরাসকে ভাড়া করতে হবে। একদম আপনি ঠিক শুনছেন, অন্য একটা ভাইরাসকে আমরা ভাড়া করেছি। এখানে সেই ভাড়া করা ভাইরাসটার নাম হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস সে কি করবে, সে করোনা ভাইরাসের একটা জিনকে বহন করে নিয়ে যাবে। ওই জন্য বলা হচ্ছে ভেক্টর বেসড ভ্যাকসিন। ভেক্টর শব্দের অর্থ হলো মূলত বাহক। অ্যাডিনো ভাইরাসের একটা জিন রয়েছে, আমি লাল কালারের কালি দিয়ে আঁকার চেষ্টা করছি। অ্যাডিনো ভাইরাসের যে জিনটা, সেটা ধরুন এরকম জিন রয়েছে, সেটাকে আমরা রিকম্বিনেন্ট করেছি। রিকম্বিনেন্ট মানে হচ্ছে সেটাকে আমরা মডিফাইড করেছি। মডিফাইড করে তার জিনের কিছু অংশ কেটে বাদ দিয়েছি, দিয়ে আমরা সেখানে করোনা ভাইরাসের কিছু জিন ঢুকিয়ে দিয়েছি, এবং এই কিছু জিনটা সম্ভবত হতে চলেছে স্পাইক প্রোটিন জিন।
যাই হোক, আমরা বলেছি এটা জানি না নাম্বার 2, যখন জানবো তখন কনফার্মেশন দেব। তবে আমার মনে হয় স্পাইক প্রোটিন জিনই করা হচ্ছে, তার বিশিষ্ট কিছু কারণ রয়েছে। কি বললাম, একটা নির্দিষ্ট জিন করোনা ভাইরাসের কাছ থেকে বেছে নিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা জিন কি করে বাছলাম। আমরা জিনের ম্যাপিং করতে শিখে গিয়েছি, এবং করোনা ভাইরাস যখন আবিষ্কার হয়েছিল তখন এর নাম ছিল নোভেল করোনা ভাইরাস, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তার পরবর্তীকালে এর নাম দিয়ে দেওয়া হয়েছে SARS-CoV-2 বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম 2। ফলে আমরা ওই নোভেল করোনা ভাইরাস, যখন কোনো ভাইরাস নোভেল বেরোয় অর্থাৎ নতুন বেরোয়, তখন হচ্ছে আমরা তার জিনের সিকোয়েন্স পর্যালোচনা করে জিন ম্যাপিং করে সেটাকে একটা লাইব্রেরিতে রেখে দিই। আর সেই লাইব্রেরির ডাটা আমরা অ্যাক্সেস করতে পারি বা আমরা পেতে পারি, পেয়ে আমরা স্পেসিফিক জিনটাকে চিনতে পারি। ঠিক সেইভাবে সমস্ত দেশই এইরকম জিনকে চিনেছে, এবং চেনার পর এটা অবশ্য চায়না প্রথমে ডিকোড করেছিল এই জিনের ডাটাটা। বিজ্ঞানীরা এই ডাটাটা পেয়েছে, বা অক্সফোর্ড এই ডাটাটা পেয়েছে, বা ম্যাডার্না বা ভারত সরকার যে কেউ এই ডাটাটা পেয়েছে। পাওয়ার পর তারা স্পেসিফিক জিনের সিকোয়েন্সটা পড়ে করোনা ভাইরাসের ওই জিনটাকে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কেন না, আমাদের দরকার কি করোনা ভাইরাসের একটা চিহ্ন শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কারণ করোনা ভাইরাসের চিহ্ন ঢোকালেই তবে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে। আমাদের দরকার কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি করা, ইনজেকশনের মাধ্যমে, টিকার মাধ্যমে আমরা দিয়েছি। তাহলে হলো, এর মধ্যে কি রয়েছে, অসংখ্য অ্যাডিনো ভাইরাস রয়েছে, যেটা কিন্তু রিকম্বিনেন্ট অ্যাডিনো ভাইরাস। আরো একবার বলছি, তার মানে মডিফাইড অ্যাডিনো ভাইরাস। তার মানে ওই অ্যাডিনো ভাইরাসের মধ্যে কিছুটা অ্যাডিনো ভাইরাস রয়েছে, কিছুটা করোনা ভাইরাসের জিনও রয়েছে। এবারে কনফিউশন নাম্বার 3 আসছে, সেটা হচ্ছে যে এই অ্যাডিনো ভাইরাসটা কি রেপ্লিকেবল না নন রেপ্লিকেবল। মানেটা যদি সহজভাবে বলতে চাই, যে এই অ্যাডিনো ভাইরাসটা কি শরীরের মধ্যে ঢোকার পরে বংশবিস্তার করতে পারে না পারে না, এটা আমরা জানি না। তো ধরে নিচ্ছি নন রেপ্লিকেবল, কারণ এখনো পর্যন্ত অন্যান্য কোম্পানিগুলো নন রেপ্লিকেবল অ্যাডিনো ভাইরাস দিয়ে কাজ করছে। তো আমি যদি ধরে নিই নন রেপ্লিকেবল বা রেপ্লিকেবল, সেক্ষেত্রে সামান্য পরিবর্তন হবে। তো আমি যদি ধরে নিই যে এটা নন রেপ্লিকেবল, তাহলে আমরা অনেক অ্যাডিনো ভাইরাসকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবারে কনফিউশন নাম্বার 4, কতগুলো অ্যাডিনো ভাইরাসকে আমরা ঢুকিয়েছি সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা যখন অক্সফোর্ডেরটা নিয়ে বলবো তখন আপনারা জানতে পেরে যাবেন যে আমরা আপনাদের ইনজেকশনের মাধ্যমে ওই ভ্যাকসিনটা দেব এখানে, তখন আমরা ঠিক কতগুলো অ্যাডিনো ভাইরাসকে আমরা শরীরের মধ্যে ঢোকাচ্ছি সেটা আপনারা কিন্তু এখনই জানতে পেরে যাবেন। এগুলো রিসার্চ পেপারে লেখা থাকে যখন জার্নালে প্রকাশিত হয়। তো যাই হোক, তো আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট মাত্রায় সেফ ডোজেই এটা দেওয়া হচ্ছে, সমস্তটাই ধরে নিতে হচ্ছে, কিন্তু তাও চলছে, বিষয়টা ঠিকই আছে। এবারে কি হবে যদি আমরা এই পর্যন্ত করে দিই, তাহলে আমরা আগেই বলেছি কি এই জিনটার কাজ কি, এগিয়ে একটা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করবে। তার কারণ এর মধ্যে তো আমরা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন জিন দিয়ে দিয়েছি। মেবি হতে পারে করোনা ভাইরাস সারফেস প্রোটিন, সেটাও আরেক ধরনের প্রোটিন, সেটা সারফেস প্রোটিন তৈরি করবে। হ্যাঁ, বা আমরা করোনা ভাইরাসের অন্যান্য কিছু প্রোটিন হতে পারে, তো সেইটা তৈরি করবে। তাহলে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনগুলো তৈরি হবে শরীরের মধ্যে, কারণ ওই জিনটা ওখানে রয়েছে। যে জিনটা থাকবে সে ওই জিনের এক্সপ্রেশন দেখাবে, সে ওই জিনটার থেকে প্রোটিন তৈরি করবে। তাহলে আমরা এস প্রোটিন আমাদের শরীরের মধ্যে ঢুকে গেল। এবারে দেখুন, এস প্রোটিন ঢুকলো মানে কি, সেটা তো বিজাতীয় বস্তু, সেটা তো বাইরে থেকে আমরা ঢুকিয়েছি। তাহলে এর বিরুদ্ধে আমাদের দেহে অনাক্রম্যতা তৈরি হবে। এখন এখানেই আরো একটা প্রশ্ন চলে আসছে যে এই অনাক্রম্যতাটা কি রকমের অনাক্রম্যতা সেটা আমরা জানি না। এখানে আমাদের সেই জন্য দু রকমের অনাক্রম্যতা এঁকেছে, আমি ধীরে ধীরে ডিসকাস করতে থাকবো। প্রথমেই লোকাল পুলিশ আসবে, এটা আমরা বহুবার আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলো, ডেক্সামিথাজোন নিয়ে যখন বলেছি বা অন্যান্য যখন ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করছি, বহুবার আমরা এটা আলোচনা করেছি যে প্রথমেই ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল এই জাতীয় কোষগুলো আসবে, যারা হচ্ছে এক ধরনের WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, মানে শ্বেত রক্ত কণিকা। তারা আসবে, হোয়াইট ব্লাড কর্পাসুল, তারা আসবে। এই ম্যাক্রোফাজ গুলো কি করে, এইটাকে গিলে খেয়ে নেয়, এবং গিলে খেয়ে নেওয়ার পর ওই অংশটাকে, এই স্পাইক প্রোটিনটাকে দেখাবে, বাইরে বাইরে দেখাবে যে দেখো আমি এই রকম একটা জিনিস পেয়েছি, এটা কি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক।
এইটা পরীক্ষা করতে আসবে আরেক ধরনের কোষ, তার নাম হচ্ছে আইএনটি সেল বা টি হেল্পার সেল, আমি টিএইচ লিখলাম। এই টিএইচ সেলটা আসবে, এসে এ এইটাকে চেনার চেষ্টা করবে, এর সঙ্গে জোটবদ্ধ হয়ে চেনার চেষ্টা করবে, যদি এ দেখে যে এ খুব ক্ষতিকারক, তাহলে এদের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালসের আদান প্রদান হবে। আমি আজকের ওইগুলো দেখাতে চাইছি না, যখন আমরা সাইটোকাইন স্টর্ম নিয়ে আলোচনা করব সেদিনকে আমরা এগুলো নিয়ে ডিটেইলসে বলবো। তো যাই হোক, তখন এ নিজেকে TH2 তে রূপান্তরিত করে দেবে, টি হেল্পার 2 সেলে রূপান্তরিত হয়ে যাবে। এই টি হেল্পার 2 সেল কি করে না, টি হেল্পার 2 সেল দুটো কাজ করে। টি হেল্পার 2 সেল প্রথমত বি সেল কিছু বি সেল বলে এক ধরনের কোষ রয়েছে, বি কোষ, সেই বি কোষগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, বি সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়ার ফলে বি সেলগুলো প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে যায়। তখন বি সেল কি তৈরি করবে, বি সেল একটা অন্য ধরনের সেলে রূপান্তরিত হয়ে যাবে, যার নাম হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল অসংখ্য ওয়াই আকৃতির অ্যান্টিবডি তৈরি করে। এই ওয়াই আকৃতির অ্যান্টিবডি গুলো কি করে না, এই স্পাইক প্রোটিন গুলোকে ওয়াই আকৃতির অ্যান্টিবডি গুলো তখন ধরে ফেলবে এবং এটাকে মেরে ফেলবে। এটা হয়ে গেল আমাদের স্পেসিফিক অ্যান্টিবডি এগেইনস্ট কোভিড-19। তাহলে এইটা তৈরি হলো। অপরদিকে আর বাকি টি হেল্পার সেলগুলো কি করবে, মানে যেগুলো টি হেল্পার সেল তৈরি হয়েছিল সেগুলো আমাদের করোনা ভাইরাসের বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করবে, কারণ টি সেলও নিজেও এক ধরনের ডিফেন্স সেল, তারাও করোনা ভাইরাসগুলোকে মারার চেষ্টা করবে, কিন্তু সেটা নন স্পেসিফিক, মানে অ্যান্টিবডির মাধ্যমে হয় না। আর সবথেকে ইম্পর্টেন্ট, এই টি সেলগুলো কিছুদিন পরে টি মেমোরি সেলে রূপান্তরিত হয়ে যাবে। এই টি মেমোরি সেল খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, করোনা ভাইরাসের বিরুদ্ধে অনাক্রম্যতা দীর্ঘস্থায়ী করার জন্য, করোনা ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রোটেক্টের জন্য টি মেমোরি সেল তৈরি করা খুব দরকার। এইটা সবথেকে বড় কনফিউশন, যেটা এই টি মেমোরি সেল তৈরি হচ্ছে কিনা এটা রিপোর্ট প্রকাশ পেলেও কেউ বলতে পারবে না। তার কারণ আমরা একটু পরে আলোচনা করব, আগে আমি একটু শেষ করে নিই। এটা গেল, আমরা যদি নীল কালি ব্যবহার করি, এটা গেল ফার্স্ট পাথওয়ে। তাহলে আমরা প্রথম পাথওয়েটা আমরা দেখার চেষ্টা করলাম, যে প্রথমে ম্যাক্রোফাজ, সেখান থেকে টি হেল্পার সেল এসে ম্যাক্রোফাজের সঙ্গে আলোচনা করলো, করার পর টি হেল্পার 2 সেল তৈরি হলো, সেখান থেকে বি সেল প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে গেল, দেন প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করলো। এই প্রসেসটাও হতে পারে, যেটা আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় জানতে পেরেছি যে এটা এই ওয়ে দিয়ে কাজ করছে। আবার এমনটাও হতে পারে যে এই স্পাইক প্রোটিনটাকে ম্যাক্রোফাজ পেলো, ম্যাক্রোফাজ কি করবে, এটাকে দেখাবে, দেখো আমি এই পেয়েছি স্পাইক প্রোটিন, করোনা ভাইরাস স্পাইক প্রোটিন পেয়েছি। সো তখন কি হবে না, বি সেল বলে যে সেলটার কথা আমি বলছিলাম, সেই বি সেলেরও গায়ে এক ধরনের বিশেষ প্রোটিন রয়েছে, যেটা করোনা ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারে। শুধুমাত্র টি সেলের গায়ে এরকম প্রোটিন নেই, বি সেলের গায়ে রয়েছে MHC ক্লাস প্রোটিন। তো সেই প্রোটিনটা এসে বি সেলকেও ধরতে পারে, এটা বি সেল। তাহলে বি সেল তখন কি করবে না, বি সেল তখন ডাইরেক্টলি প্লাজমা সেলে রূপান্তরিত হয়ে যাবে, গিয়ে এটা প্লাজমা সেল হয়ে গেল এবং এই অসংখ্য অ্যান্টিবডি তৈরি করবে, এবং এই অ্যান্টিবডি গুলো গিয়ে আবার আমরা দেখব যে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনটাকে নষ্ট করে দিচ্ছে। এখন কোন মেকানিজমটা কাজ করছে, এটা হচ্ছে সেকেন্ড পাথওয়ে। আমরা যদি ধরে নিই সেকেন্ড পাথওয়ে, তাহলে আমরা এই ভ্যাকসিনটার বিরুদ্ধে কোন পাথওয়েটা কাজ করছে, শুধুমাত্র বি সেল তৈরি হচ্ছে নাকি ডুয়েল ইমিউনিটি তৈরি হচ্ছে, যেটা বারবার নিউজে বলছে যে দ্বিস্তরীয় নিরাপত্তা তৈরি করে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন, সেটা আমরা অক্সফোর্ডের দিন আরো ডিটেইলসে আলোচনা করব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে বি সেল এবং টি সেল তৈরি হওয়ার একটা পথ রয়েছে, এই দুটো পথেই কিন্তু কাজ হবে। তাহলে আমরা জানি না বলে
সম্ভাব্য সকল পথ আলোচনা করে দিলাম আপনাদের সামনে, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রশ্ন যেগুলো জিজ্ঞাসার চিহ্ন রয়েছে আমাদের, তাহলে এগুলো আমাদেরকে কনফিউশন ক্লিয়ার করতে হবে, তারপরেই তো আমরা বলবো যে হ্যাঁ ভ্যাকসিনটা ঠিক। এবারে আমি বলি যে কেন টি মেমোরি সেল আমরা যদি রিপোর্ট প্রকাশ করে তাও জানতে পারবো না। দেখুন টি মেমোরি সেল কতদিন থাকছে শরীরে সেটা জানতে গেলে তো আমাদেরকে সময় নিয়ে দেখতে হবে যে একটি পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া হলো তাদের 3 মাস টি মেমোরি সেল থাকবে। রাশিয়া দাবি করেছে যে টি মেমোরি সেল 2 বছর পর্যন্ত থাকছে, কিন্তু আমি তো ডাটা ছাড়া কথা বলতে পারবো না, কারণ বিজ্ঞান ডাটা বা তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়। ডাটা কি বলছে আমাদেরকে এটা একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে জুন 17 যখন এরা ফার্স্ট হিউম্যান ট্রায়াল শুরু করলো, সেখানে আমরা 76 জন লোককে পেয়েছিলাম। এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কি কি প্রবলেম রয়েছে রাশিয়ার ভ্যাকসিনটাকে সারা বিশ্বব্যাপী ছাড়পত্র পেতে। তো দেখুন তাহলে ফেজ 1 ট্রায়ালে ওরা করতে জুন 17 থেকে জুলাই 13 মোটামুটি এই রকম সময়ের মধ্যে, কারণ জুলাই 13 থেকে ওরা আবার ফেজ 2 ট্রায়াল শুরু করেছে। তার মানে জুলাই 13 এর আগে ফার্স্ট ফেজের ট্রায়াল ওরা শেষ করেছিল। সেখানে মাত্র 76 জন ভলান্টিয়ারের উপর তারা এই টেস্টটা করেছে, যার মধ্যে 38 জনকে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়েছে, 38 জনকে দেওয়া হয়নি। এরপরে ফেজ 2 তে কতজনের উপর কি করা হয়েছে সে তথ্য তো কোনো জায়গায় নেই, সুতরাং আমি বলতে পারছি না। এখানে ওই জিজ্ঞাসার চিহ্ন দেওয়া রয়েছে, দ্য বিগ কোয়েশ্চেন। এখন আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এখানে কিছু একটা অ্যামাউন্টের লোকজনের উপর করা হয়েছে, ফেজ 3 ওরা করেনি, ওরা দাবিও করেনি, ওরা বলে দিয়েছে ফেজ 3 আমরা করব অন ডাইরেক্ট, মানে একদম আমরা ফেজ 3 ডাইরেক্টলি জনগণের উপর করব, রাশিয়ার জনগণের উপর করব। এইটা যদি আমাদের ডাটা হয় তাহলে আমরা দেখব জুন 17 থেকে আগস্ট 3 এই মাত্র 2 মাসের মতো একটা সময় গ্যাপে এরা বলে দিচ্ছে যে 2 বছর পর্যন্ত নাকি ভ্যাকসিনের টি মেমোরি সেল থাকবে। এটা কি করে সম্ভব আপনি আমাকে কমেন্ট করে জানান। এটা কখনো বলা সম্ভব যে 3 মাসে 2 মাসের পরীক্ষা করে 2 বছর থাকতে পারে? যতক্ষণ না 2 বছর হচ্ছে ততক্ষণ তো আমরা বলতে পারবো না কতদিন থাকছে। যদি 2 বছর পর্যন্ত গিয়ে দেখা যায় যে থাকছে তাহলে অবশ্যই হ্যাঁ, না হলে না, এটাই কিন্তু নিয়ম। সুতরাং আমরা কিন্তু এখনো এই ব্যাপারে একমত হতে পারছি না যে এটা এতদিন পর্যন্ত থাকবে। এই কারণগুলোর জন্যই কিন্তু ভ্যাকসিন তৈরি করতে এত বছর সময় লাগে। দেখুন সেফটি সববার ফার্স্ট, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বিজ্ঞানীদের কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাই সমস্ত বিজ্ঞানী চান যে এটাকে যতটা সম্ভব সেফটি মেজার করে এই জিনিসটাকে করা, এবং সেটা করা উচিত। সেই জন্য আমাদের সময় অনেক লাগে। সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা তবেই সাধারণ মানুষকে এটা দিতে পারি। তাই আমরা সমস্ত কিছু সঠিকভাবে নিয়ম মেনে করব, করার পরে এই ভ্যাকসিনটা যদি বাজারে আসে তাহলে এবং এটা যদি কাজ করে তাহলে অবশ্যই এটাকে ওয়েলকাম জানাবো। কিন্তু এই মুহূর্তে এটার মধ্যে অনেক প্রশ্ন আছে। আমি তো আপনাদেরকে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রশ্ন করেছি যে কি কি প্রশ্ন আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, এই কারণে এই ভিডিওটা তৈরি। পরবর্তী ভিডিওতে আমরা কিছু আরো এথিক্যাল প্রশ্ন তুলবো, যে কারণের জন্য আলেকজান্ডার চুচালিন পদত্যাগ করলেন, রাশিয়ার সেরা ফুসফুস বিশেষজ্ঞ। তার মানে বুঝতেই পারছেন যে তার কথা কিন্তু ফেলে দেওয়া যায় না। এবং আমরা পুরোপুরি কোনো এভিডেন্স বেস কোনো গল্প আমরা এখানে বলতে পারি না। আমরা যখন অক্সফোর্ড নিয়ে আলোচনা করব তখন আপনাদের সামনে আমি পেপার দেখাবো, সেই পেপার আপনি পড়ে নিলে আপনি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত কিছু লেখা রয়েছে, ইভেন ছবি দিয়ে ডায়াগ্রাম দিয়ে বলা হয়েছে যে কতজনের জ্বর এসেছিল কতজনের আসেনি। এখানে কিন্তু এরকম কিছুই বলা হয়নি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আসছি। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের বিভিন্ন ভ্যাকসিন সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।